তো আমরা আজকে দেখব প্রাইমেটেড প্র্যাকটিস সেটের এই প্র্যাকটিস সেট থেকে কিন্তু অঙ্কের বিষয় সমাধান করব। এই প্র্যাকটিস সেটটা কিন্তু কর্মক্ষেত্র পেপার থেকে নেওয়া হয়েছে, আর এটা কিন্তু এই সপ্তাহের কর্মক্ষেত্র পেপার অর্থাৎ 20 ডিসেম্বরের কর্মক্ষেত্র পেপার। তো আমি এর আগে এই 121 দাগের আগের প্রশ্নগুলো কিন্তু সমাধান করে দিয়েছি আপনাদের জন্য আগের ভিডিওতে। তো ইতিমধ্যে সে ভিডিওটা আপনারা দেখে ফেলেছেন। তো আমরা কিন্তু এই কর্মক্ষেত্র পেপারের এই প্র্যাকটিস সেটে কিন্তু অঙ্কটা সমাধান করে নিতে আজকের এই ভিডিওতে কিন্তু আমি সেই অঙ্কগুলো সমাধান করছি। তো চলুন দেখে নিই 121 দাগের প্রশ্ন কি আছে। বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত 19:20, শতকরা ক্ষতির হার কত। তো দেখুন এখানে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত বলেছে 19:20। তো বিক্রয় মূল্য কম হয়েছে আর ক্রয় মূল্য কিন্তু বেশি হয়েছে। তা ক টাকায় বেশি হয়েছে? এটা এটা কিন্তু মানে কিনেছে, এটা এটা হচ্ছে ক্রয় আর এটা হচ্ছে বিক্রয়। তাহলে ভাবুন এখানে কিন্তু 20 টাকায় কিনে যদি 19 টাকায় বিক্রি করে তাহলে কিন্তু তার 1 টাকা ক্ষতি হয়। তো এখানে বলছে শতকরা ক্ষতির হার কত। তা ক টাকায় 1 টাকা ক্ষতি হয়? 20 টাকায় কিন্তু 1 টাকা ক্ষতি হয়। 20 টাকায় 1 টাকা ক্ষতি হয়, তাহলে 1 টাকায় কত ক্ষতি হয়? 1/20 টাকা। 1/20 ইন্টু 100। 100 টাকায় কত ক্ষতি হয়? তো 100 টাকায় কত ক্ষতি হয়, তাই সেই জন্য 100 গুণ হয়ে গেল। তো এখানে দেখুন এই 5/20 অর্থাৎ 5% কিন্তু ক্ষতি হয়ে গেছে তার। তো এখানে সিদ্ধা হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো 122 দাগের এই প্রশ্নটিতে। একটি সংখ্যার সঙ্গে 32 যোগ করে 5 দিয়ে গুণ করলে যে সংখ্যাটি পাওয়া যায় তা মূল সংখ্যাটি থেকে 16 কম হলে সংখ্যাটি কত। তো বলছে দেখুন এখানে অঙ্কটা কত সুন্দরভাবে সহজে নিমেষে সমাধান করবো দেখুন। তো এখানে অঙ্কটা খুব সহজেই সমাধান করবো। এখানে বলছে সংখ্যাটি কত, তা আমি মনে করবো সংখ্যাটি এক্স। এখন বলেছে সংখ্যার সঙ্গে 32 যোগ করতে হবে, তো যোগ করলাম 32। এর সঙ্গে কি করতে হবে? 5 দিয়ে গুণ করতে হবে। তো এখানে 5 দিয়ে গুণ করলাম। 5 দিয়ে গুণ করার পরে কি করব? যে সংখ্যাটি পাওয়া যাবে তার মূল সংখ্যা থেকে 16 কম, অর্থাৎ মূল সংখ্যা কত? এক্স, তার থেকে 16 কম। এখান থেকে এক্স এর মান বার করলে আপনি অঙ্কটা সহজে উত্তর বার করতে পারবেন। তো এখানে হয়ে যাবে কিন্তু 5x, আর এখানে হয়ে যাবে কিন্তু প্লাস 160, আর এখানে হয়ে যাবে কিন্তু এক্স মাইনাস 16। এই এক্সটা এই সাইডে আসলে কিন্তু মাইনাস হয়ে যাবে, সেই ক্ষেত্রে 4x থাকবে। 4x সমান সমান তখন এটা প্লাস 160 ওই সাইডে গেলে হয়ে যাবে কিন্তু মাইনাস 16 আর 160 কত হয়? মাইনাস 176। তো এক্স এর মান এখান থেকে কত হবে? এক্স এর মান কিন্তু মাইনাস এই 4কে 176 দিয়ে কাটলে যাবে 4 4 16 আর 1 দাও 17, 4 4 16। তো মাইনাস 44 হবে এর সঠিক উত্তর। বিদ্যাগ হবে এর সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন আছে দেখুন কি আছে। পরের প্রশ্ন এখানে 123 দাগের প্রশ্ন আছে দেখুন। একটি সংখ্যাকে 20% বৃদ্ধি করলে সংখ্যাটি হয় 90, সংখ্যাটি কত। তো এখানে 20% বৃদ্ধি করলে সংখ্যাটি হয় 90। তো এখানে আপনি ভালো করে বুঝবেন, এই সংখ্যাটি যেহেতু নির্ণয় করতে বলেছে তাহলে 20% বৃদ্ধি করলে কিন্তু সংখ্যাটি 90 হয়। তো আমি এখানে বলতেই পারি যে 120 সমান সমান 90। 20% বৃদ্ধি করেছে তাই সংখ্যাটি হয়েছে 90। তো এখানে 120%, এই যে এখানে 20% বৃদ্ধি মানে 120% বৃদ্ধি সমান সমান 90। 1% বৃদ্ধি সমান সমান কত? এখানে 100 নিচে এসে যাবে। আর এইখানে দেখুন যেহেতু এখানে বলেছে যে এখানে বলছে একটি সংখ্যা 20% বৃদ্ধি করলে সংখ্যাটি 90, সংখ্যাটি হয় 90, তাই সংখ্যাটি কত। তাই এখানে 20% বৃদ্ধি করেছে মানে 120% সমান 90। 1% সমান কত? 1% সমান 90/120, আর 100% সমান কত? ব্যাস অঙ্ক শেষ হয়ে যাবে। তো আমরা এটা কি করবো? 90/120 ইন্টু 100। অঙ্কটা এইভাবে হয়। তো এখানে আমরা কি করবো? এই শূন্যটা আর এই শূন্যটা কাটবো, আর এখানে 12 কেটে 3 4 12 করবো, 4 দিয়ে কাটলে 3 করবো, আর এখানে 4 25 100 করবো, আর এই 3টা এই 9 এর সাথে কাটবো। তাহলে কত হবে? 3 3 9। এই শূন্যটা কিন্তু আগেই কাটা। তো এখানে 3 আর 25 যদি আমরা গুণ করি তাহলে 75। তো এর সিদ্ধান্ত হবে সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো 124 দাগের এই প্রশ্নটিতে। দুটি কোণের সমষ্টি এক সমকোণের সমান হলে কোণ দুটির একটিকে অপরটির কি বলা হয়? প্রবৃত্ত কোণ, পূরক কোণ, সম্পূরক কোণ, সরল কোণ। তো এখানে 124 দাগের সঠিক উত্তর কি হবে? তো এখানে 124 দাগের সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাগ, অর্থাৎ পূরক কোণ। আশা করি বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্নটা আছে দেখুন 125 দাগের প্রশ্ন। 125 দাগের প্রশ্নটা আমরা দেখব কি আছে। তো 125 দাগের প্রশ্ন আছে দেখুন, সামান্তরিকের বৈশিষ্ট্য হিসাবে কোনটি ঠিক নয়? বিপরীত বাহুগুলি পরস্পর সমান, বিপরীত কোণগুলি পরস্পর সমান, সির অপশন আছে কোনো কোণই সমান নয়, ডির অপশন আছে কর্ণগুলির দৈর্ঘ্য সমান। এখানে দেখুন এখানে প্রশ্ন আছে সামান্তরিকের বৈশিষ্ট্য হিসেবে কোনটি ঠিক নয়।
তো বিপরীত বাহুগুলি পরস্পর সমান, এটা আমরা জানি সামান্তরিকের একটা বৈশিষ্ট্য। বির অপশনে আছে বিপরীত কোণগুলি পরস্পর সমান, এটাও কিন্তু সামান্তরিকের একটি বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। সির অপশন আছে কোনো কোণই সমকোণ নয়, কিন্তু এর কিন্তু সামান্তরিকের কোণ সমকোণ হয়। আর এখানে বলছে কর্ণগুলির দৈর্ঘ্য সমান, তো এখানে ডিদ্দাগ এই কর্ণগুলি সামান্তরিকের কর্ণের দৈর্ঘ্য সমান, এটা কিন্তু এর বৈশিষ্ট্য হিসেবে হয় না। ডিদ্দাগ হবে এর সঠিক উত্তর। সামান্তরিকের কোনো বৈশিষ্ট্যই নয় এই কর্ণগুলির দৈর্ঘ্য সমান এটা। তো আমরা চলে যাবো 126 থেকে এই প্রশ্নটিতে। নিচের অক্ষরগুলি বিন্যাসক্রমে এরকম কটি এম আছে যার অব্যবহিত পূর্বে এন আছে। তো এখানে 126 দাগের সঠিক উত্তর কি হবে? তো এখানে অপশানগুলো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে কি আছে। অপশান আছে কিন্তু একটি, বি আছে দুটি, সি আছে তিনটি, ডি আছে চারটি। তো এখানে বলছে এম আছে যার অব্যবহিতে পূর্বে এন আছে। তো দেখুন এখানে কিন্তু এন থাকলেও এখানে কিন্তু এম নেই, তো এর পূর্বে এম আছে। দেখুন পূর্বে এন আছে এই একটা, তারপরে এর পূর্বে এন আছে একটা দুটো, এই একটা তিনটে, এই একটা তিনটে, আর দেখুন এই একটা চারটে। তো এই চারটে কিন্তু আছে এম এর আগে, অতএব বিদ্যাগ হবে এর সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবে 127 দাগের এই প্রশ্নটিতে। 0, 7, 26, 63, এক্স এক্স, এখানে জিজ্ঞাসা চিহ্ন, এই জিজ্ঞাসা চিহ্ন স্থানে কি বুঝবে? তো এটা 127 দাগের সঠিক উত্তর আমরা কিভাবে বার করবো? তো দেখুন, তো আমরা যদি এটাই 0, 7, 26, 63, এক্স আর এক্স, এটা আমরা কিভাবে বার করব? তো আমরা যদি এখানে প্রথমটার ক্ষেত্রে এই শূন্যটা বার করবো, দেখুন এই সিস্টেমে 1 কিউব মাইনাস 1, তো দেখুন এখানে শূন্য এসে যাবে। তারপরে এখানে দেখুন শূন্যর পরে 7টা করবো, তাহলে একের পরে 2 দেবো, 2 এর হোল কিউব, 2 এর হোল কিউব করলে কত হয়? 2 এর হোল কিউব মাইনাস 1, তার সমান সমান কত হবে? 2 এর হোল কিউব হলে 8 হয়, 8 থেকে একবার দিলে 7 হয়, তো দেখুন 7 হচ্ছে। এবার আছে 26, তা 3 এর হোল কিউব করুন, 3 এর হোল কিউব মাইনাস 1, তো দেখুন 3 3 নয় 3 9 27 হয়, 27 থেকে একবার দিলে 26, তো এখানে দেখুন 26 আছে। এবার আমরা এই 63টা বার করবো, 63টা বার করবো, 3 এর পরে 4 দেবো, 4 এর হোল কিউব মাইনাস 1, তো দেখুন 4 4 16, 4 16 64, 64তে একবার দিন 63 হয়ে যাবে, তো এখান থেকে 63। এবার এই এক্স থেকে কি হবে? তো এখানে আমরা দেবো 5, তো 5 এর হোল কিউব মাইনাস 1, তো 5 5 25, 5 25 125, তাহলে এখানে হয়ে যাবে তো 124। তো এই এক্স এর মান কিন্তু হয়ে যাবে 124। এখানে বলছে এক্স সমান সমান কত? তো এখানে বিটা হবে সঠিক উত্তর 124। তো আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন আছে কি দেখবো? 128 থেকে এই প্রশ্নটি দেখবো। 2, 3, 5 দ্বারা গঠিত 3 অঙ্কের সংখ্যাগুলির যোগফল কত? তো এখানে এই সংখ্যাগুলি দ্বারা গঠিত 3 অঙ্কের সংখ্যার যোগফল কত? তো অঙ্কটা কীভাবে সহজে নিমেষে সমাধান করব? তো আপনারা এরকম অঙ্ক থাকলে সরাসরি কী করবেন, এই 222কে গুণ করে দেবেন। এই অঙ্ক কিন্তু আমি এর আগেও আপনাদের করিয়ে দিয়েছি। এরকম অঙ্ক অনেক আমি করিয়ে দিয়েছি। তো এখানে দেখুন 222-এর সঙ্গে গুণ করব। কি গুণ করব? এই 3 আর 2 5 আর 5 10 এইগুলোর যোগফল গুণ করব। তো 3 আর 2 5 আর 5 10 হবে, তো 10 গুণ করলে হয়ে যাবে 2 2 0, 2220। তো এখানে দেখুন বিদ্যাগ আছে সঠিক উত্তর, 128-এর বিদ্যাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো 129 দাগের এই প্রশ্নটিতে। 73,953 সংখ্যাটিতে 3 এর দুটি স্থানীয় মানের পার্থক্য কত? 3 এর দুটি স্থানীয় মানের পার্থক্য কত? তো এখানে দেখুন, এখানে 3 আছে কোন ঘরে? এটা একক হলে এটা দশক, এটা শতক, আর এটা শতকের পরে সহস্র, এটা অযুত। তো এখানে দেখুন সহস্র অর্থাৎ হাজারের ঘরে একক, দশক, শতক, হাজার, হাজারের ঘরে কিন্তু 3 আছে, তাহলে আমরা এখানে লিখবো 3000। এই একক, দশক, শতক কিন্তু 3টি শূন্য বসে যাবে, আর এই 3-এর ঘরে 3 দিয়েছি, হাজারের ঘরে 3 দিয়েছি। এবার এখান থেকে বলেছে প্রশ্ন বলেছে দেখুন 3 এর দুটি স্থানীয় মানের পার্থক্য কত, আর শেষে আছে 3, তা এককের ঘরে 3, তো এখানে -3 দিয়ে দিলে -3 দিলে কত হবে? এখানে 2997 হবে। তো এখানে বিদ্যাগ হবে সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। তো এরকম অঙ্ক কিন্তু আপনাদের
যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদিও আমি আজকে প্রাইমারি টেটের জন্য প্র্যাকটিস সেটটা সমাধান করছি, কিন্তু সামনে কিন্তু ফুড এসআইয়ের পরীক্ষা, আর সেখানে কিন্তু 50 নম্বরের অঙ্ক থাকে। তো সেখানে কিন্তু এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। সাথে সাথে একটা কথা বলে রাখি, 24 তারিখে আপনাদের প্রাইমারি টেট পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে। এরপরে কিন্তু আমরা নিয়মিত ফুড এসআইয়ের জন্য প্র্যাকটিস করব অঙ্ক সমাধান। ফুড এসআইয়ের জন্য যাবতীয় অঙ্ক ক্লাসগুলো কিন্তু আপনারা এই চ্যানেলে নিয়মিত পাবেন। আর সেখানে কিন্তু 50টি অঙ্ক, বিভিন্ন ধরনের অঙ্ক থাকে। অঙ্কগুলো আপনি যদি রপ্ত করতে চান তাহলে চ্যানেলটি অবশ্যই দেখবেন। এটা আমার অনুরোধ আপনাদের কাছে। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখবো কি আছে। তো চলুন পরের প্রশ্ন দেখে নিই কি আছে। 130 দাগের প্রশ্ন আছে, দেখুন প্রথম 20টি 7-এর গুণিতকের গড় কত। তো দেখুন এখানে 130 দাগের সঠিক উত্তর কী হবে। তো এরকম অঙ্ক থাকলে আপনি কি করবেন, এখানে বলছে দেখুন প্রথম 20টি 7-এর গুণিতকের গড় কত। তো এরকম অঙ্ক আমি আগেও আপনাদের করিয়ে দিয়েছি, তবু আবার একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে 7-এর প্রথম গুণিতক কি আছে, বলছে প্রথম 20টি 7-এর গুণিতক। তো 7-এর মানে এর সূত্র কি হয়, এর সূত্র হয় কিন্তু প্রথম গুণিতক যোগ শেষ গুণিতক বাই 2। তো এখানে 7-এর প্রথম গুণিতক কত, তো 7 গুণ 1 সমান সমান 7 একে 7, 7 কিন্তু প্রথম গুণিতক। তো আমি এখানে 7 দেবো প্রথম গুণিতক, তারপর একটা যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন দেবো। শেষ গুণিতক কত হবে, তো 7-এর পরে 7 গুণ 2, তাহলে 14। তো এইভাবে বলে 7-এর মানে 20টি গুণিতক বার করতে হবে, শেষে হবে কি 7 গুণ 20, শেষে হবে 7 গুণ 20, তো 140 হয়ে যাবে। তার প্রথম গুণিতক 7 একে 7 বের করেছি, আর শেষের গুণিতক 7 গুণ 20, তো 140 হবে। তো আমরা শেষ গুণিতকের মান 140 এখানে দিয়ে দেবো। তো আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে হয়ে যাবে, এখানে এই দুইটার নিচে দিয়ে দেবো। এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হয়ে যাবে 147 বাই 2, 147 বাই 2। এটার মানে এটার তো 147কে 2 দিয়ে কাটলে হয়ে যাবে 73.5, অর্থাৎ বিদ্যাগের সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো 131 দাগের প্রশ্ন। 131 দাগের প্রশ্ন আছে, দেখুন লাল নীলের পরে আসে, সবুজ আসে লাল আর হলুদের আগে, আর সাদা আসে সবুজের আগে কিন্তু কালোর পরে। যদি কালো দ্বিতীয় স্থানে আসে তবে প্রথম স্থানে কে আসে। তো এখানে উত্তরটা কিভাবে হবে, দেখুন এখানে এখানে আছে, প্রথমে আছে দেখুন লাল নীলের পরে আসে, লাল নীলের পরে আসে। তো এখানে আমি যদি নীল দিই তাহলে এই সাইডে দিলাম লাল। তো দেখুন লাল কিন্তু নীলের পরে আসে। এবার এদিকে যদি কিছু দিতে হয় তাই এদিকে ফাঁক রাখলাম, এখানে যদি কিছু দিতে হয় তাই এটা ফাঁক রাখলাম। এবার বলছে দেখুন সবুজ আসে লাল আর হলুদের আগে, তো লাল আর হলুদের আগে কিন্তু সবুজ আসে। তাহলে আমি যদি এখানে হলুদ দিই, হলুদ, তাহলে লাল আর হলুদের আগে আসে কে, সবুজ। তো আমি এখানে সবুজ দিলাম। এখন বলেছে দেখুন আর সাদা আসে সবুজের আগে, তো সাদা আসে সবুজের আগে, তো আমি এখানে সবুজের আগে সাদা দিয়ে দিলাম, সাদা, সাদা সবুজের আগে দিয়ে দিলাম। এখন এখানে বলছে দেখুন কিন্তু কালোর পরে, কালোর পরে তার মানে সাদার আগেও কালো আছে, কালো, কালোর পরে যাচ্ছে সাদা। তো এখানে দেখুন লাল নীলের পরে আসে, তো এখানে নীল তারপরে আসে লাল দিলাম। সবুজ আসে, সবুজ আসে লাল আর হলুদের আগে, দেখুন হলুদ আর লালের আগে কিন্তু সবুজ আসে। আর সাদা আসে সবুজের আগে, এ দেখুন সাদা আসে সবুজের আগে দিলাম, কিন্তু কালোর পরে, কিন্তু কালোর পরে কালো দিলাম। বলছে যদি কালো দ্বিতীয় স্থানে হয়, এই যদি কালো দ্বিতীয় স্থানে হয় তার মানে নীলের পরে দ্বিতীয় স্থানে কালো, আচ্ছা তবে প্রথম স্থানে কি আসে, তো নীল আসে প্রথম স্থানে, তো এখানে হয়ে যাবে কিন্তু টিকটাকের সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবে 132 দাগের এই প্রশ্নে। প্রথম 48টি জোড় সংখ্যার গড় কত। তো এখানে 132 দাগের সঠিক উত্তর এখানে কিভাবে বার করতে, দেখুন প্রথম 48টি জোড় সংখ্যার গড় কত। তো এখানে যে কোনো সংখ্যার গড় বার করতে গেলে করতে হয় n+1, তাহলে কিন্তু তার গড় বেরিয়ে যায়। তো এখানে n এর মান আছে 48, তো n
প্লাস 1 সমান সমান 48 প্লাস 1 সমান সমান কত হবে? 49। তো এখানে এর দেখা হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো 133 দাগের এই প্রশ্নটিতে। নিচের কোন চিত্রটি তিমি, মাছ, কুমিরের মধ্যে সম্পর্ক বোঝাচ্ছে? নিচের কোন চিত্রটি? এখানে দেখুন তিমি কিন্তু একটা স্তন্যপায়ী প্রাণী, মাছ নয় কিন্তু। আবার মাছ কিন্তু এটা একটা প্রাণী, এটা একটা আলাদা প্রাণী, এটা কিন্তু মাছটা কিন্তু আলাদা প্রাণী, আবার কুমিরটাও আলাদা প্রাণী। তিমি কিন্তু মাছ নয়, তিমি কিন্তু আলাদা একটা প্রাণী, মাছও একটা আলাদা প্রাণী, কুমিরও একটা আলাদা প্রাণী। এটা বিভিন্ন রকম বিভিন্ন প্রজাতির, বিভিন্ন রকমের প্রজাতি। দেখুন এখানে তিমি কিন্তু একটা স্তন্যপায়ী প্রাণী, আর এই কুমির কিন্তু একটা সরীসৃপ প্রাণী, আর এটা মাছটা একটা প্রাণী, মানে একটা প্রজাতির প্রাণী। তাহলে এটা দেখুন তিনজনের তিনটি আলাদা আলাদা প্রাণী। তো এখানে দেখুন এই তিনটি কিন্তু এখানে সবার সঙ্গে সবার জোড়া আছে, এটা এটা আলাদা হলেও কি হয়, এর মধ্যে আছে, তাহলে এটা কিন্তু হবে না। এটা দেখুন একসঙ্গে আছে, এটাও কিন্তু হবে না। এটা কিন্তু সঠিক উত্তর সিদ্ধা। এখানে দেখুন তিনটি আলাদা আলাদা প্রাণী আছে, তো সিদ্ধা হবে সঠিক উত্তর, অর্থাৎ 133 থেকে সঠিক উত্তর হবে সি। আমরা চলে যাবো পরের প্রশ্নে। তো আমরা প্রশ্নটা তার জন্য একটু উপর দিকে তুলবো। তো এদিকে প্রশ্ন নেই, এবার আমরা কি করব, তো আমরা দেখবো 133 পর্যন্ত দেখলাম, এবার আমরা 134 দাগের প্রশ্ন দেখবো। কোন ক্ষুদ্রতম সংখ্যা 72, 90 এবং 120 দ্বারা বিভাজ্য? 72, 90 এবং 120 দ্বারা বিভাজ্য কোন ক্ষুদ্রতম সংখ্যা? তো আমরা সরাসরি কি করব, 72, 90 আর 120 লসাগু করব, তাহলে আমাদের ঝামেলাটা মিটে যাবে। তো এখানে আমরা 72, 90 আর 120 এটা লসাগু করব। তো দুই দিয়ে যদি আমরা করি, মানে লসাগু করি, তাহলে এখানে 36 দিন 72, 45 দিন 90, 60 দিন 120। দুই দিয়ে যদি আমরা এটা লসাগু করি তাহলে 18 দিন 36, আর 45 থাকে, আর এখানে কিন্তু 30 দিন 60 হয়ে যাবে। আবার দুই দিয়ে দেবো, দুই দিয়ে দিলে এখানে 9 দিন 18, এখানে হয়ে যাবে 45 হয়ে যাবে, আর এখানে 15 দিন 30। তো আমরা এটাকে যদি আবার 3 দিয়ে দিই, তাহলে এখানে 3 3 9, আর এখানে 3 15 45, আর এখানে 3 5 15। এটাকে যদি আবার আমরা 3 দিয়ে দিই, তাহলে এখানে হয়ে যাবে 3 1 3, 3 5 15, 5টা 5 থাকবে, আর এখানে আবার হয়ে যাবে 5। তো 5 1 5, 5 1 5, 5 1 5। তো এখানে হয়ে যাবে 3 5, এখানে হয়ে যাবে 3 5 15, 3 15 45, 45 দিন 90, 90 360, 360 হবে এর লসাগু। তো লসাগু যেহেতু 360 হবে, তাহলে সিদ্ধা হবে সঠিক উত্তর 360। তো 72, 90, 120 দ্বারা বিভাজ্য, এই সিদ্ধা হবে সঠিক উত্তর 360। আমরা চলে যাবো 135 দাগের এই প্রশ্নটিতে। একটি সংখ্যার 25% এর সঙ্গে 150 এর 30% যোগ করা হলো, যোগফল 75 হলে সংখ্যাটি কত? তো একটি সংখ্যার 25%, তো আমি সংখ্যাটিকে ধরবো এক্স। তো এক্স এর 25% মানে 25/100, 25/100 মানে 25/100 মানে 1/4 হয়ে যাবে। 25 আর 100, এখানে যদি 25%, এই 25%টাকে যদি আমরা এরম করি 25/100, তাহলে এখানে কিন্তু 1/4 হয়ে যাবে। তো 1/4 মানে x/4 হয়ে যাবে। এটা কিন্তু আমি একেবারে করে দিলাম। তারপরে এখানে বলেছে, দেখুন এখানে বলেছে 150 এর 30%, 150 এর 30% মানে 150 গুণ 30/100। সেক্ষেত্রেও আমরা যদি ক্যালকুলেশন করি, এই শূন্য এই শূন্য আর এই শূন্য এই শূন্য, 3 × 45। তো এখানে আমরা যদি 45 যোগ করি, তাহলে এই যোগফলটা কত হবে বলেছে? যোগফলটা বলেছে যে 75 হবে। তো আমরা এখান থেকে 75 করে দিলাম, সমান সমান এখানে আমরা 75 করে দিলাম। এখন এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে হয়ে যাবে কিন্তু এই x/4টা আমি এখানে রেখে দেবো, আর এই 75টা 75 থাকলো, আর এই 45টা ওই সাইড গেলে -45 হয়ে যায়। তো এই x/4 আমরা রেখে দিলাম, আর এখানে হবে 30। তো x সমান সমান হয়ে যাবে 120। তো সংখ্যাটি হবে 120, অর্থাৎ দ্বিধাগ হবে সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো 136 দাগের এই প্রশ্নে। তো 136 দাগের যে প্রশ্নটি আছে, আমরা সেই প্রশ্নটি দেখব। 136 দাগের প্রশ্ন আছে, একটি শ্রেণীকক্ষে একজন শিক্ষক শিক্ষার্থীদের বহু, কোণ, কর্ণ ইত্যাদি অবলম্বনে চতুর্ভুজকে সঞ্চারিত করতে বললেন। শিক্ষকের উদ্দেশ্য হলো বিভিন্ন সংজ্ঞা ব্যক্ত করতে সাহায্য করবে, বিভিন্ন প্রকার সংজ্ঞা স্মরণ করতে সাহায্য করে,
সংজ্ঞার উপর নির্ভর করে চতুর্ভুজ সংক্রান্ত সমস্যা সমাধানে সাহায্য করে, বিভিন্ন উপায় অবলম্বনে চতুর্ভুজ সম্বন্ধে বুঝতে সাহায্য করে। তো এখানে 136 দাগের সঠিক উত্তর হিসেবে দুর্বৃত্তা বিভিন্ন উপায় অবলম্বনে চতুর্ভুজ সম্বন্ধে বুঝতে সাহায্য করে। আমরা চলে যাব পরের প্রশ্নে। 137 দাগের প্রশ্ন আছে, দেখুন, জ্যামিতি প্রদানের সবচেয়ে সাধারণ উপায় হলো অবরোহী পদ্ধতি, আরোহী পদ্ধতি, দ্বন্দ্ব দ্বারা প্রমাণ, পাল্টা উদাহরণ দ্বারা প্রমাণ। তো এখানে 137 দাগের সঠিক উত্তর কি হবে? তো এর 137 দাগের সঠিক উত্তর হবে বিদ্যাগ, আরোহী পদ্ধতি। আমরা চলে যাবো 138 দাগের প্রশ্ন। 138 দাগের প্রশ্ন আছে, দেখুন, দুটি দশমিক সংখ্যা যোগ করার ধারণা শেখানোর জন্য নিচের কোন শিক্ষা ব্যবস্থা সবচেয়ে উপযুক্ত হবে? জিও বোর্ড, অপশানে আছে পুঁথি ও দড়ি, সির অপশানে আছে লেখচিত্র কাগজ, আর ডির অপশানে আছে অ্যাবাকাস। তো এখানে 138 দাগের সঠিক উত্তর হিসেবে কিন্তু সিদ্ধার্থ, লেখচিত্র কাগজ। আপনি চলে আসুন 139 দাগের প্রশ্নে। অত্রিজায় একটি সংখ্যাকে বিভিন্নভাবে প্রকাশ করতে পারে, যথা 5 = 2 + 3 অথবা 5 = 4 + 1 ইত্যাদি। তবে অত্রিজার সংখ্যা ক্রমবিকাশের কিরূপ দশায় আছে? তো 139 দাগের সঠিক উত্তর কি হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু, তো অপশান আছে, দেখুন, সংখ্যায় ব্যক্ত করার দশা, দ্বিধাকর দশা, কার্য সম্পাদন দশা, আর ডির অপশন আছে কোনটি না। তো এখানে 139 দাগের সঠিক উত্তর হবে কিন্তু দ্বিধাকরণ দশা। আমরা চলে যাব 140 দাগের প্রশ্নে। এবার 140 দাগের যে প্রশ্নটা আছে সেটা দেখুন, গণিত সবচেয়ে বেশি সাহায্য করে দক্ষতা বৃদ্ধিতে, জ্ঞান আহরণে, মানসিক শক্তি উন্নয়নে, জটিল সূত্র প্রয়োগে। তো এখানে 140 দাগের সঠিক উত্তর কিন্তু হবে সিদ্ধার্থ, মানসিক শক্তি উন্নয়নে। আমরা চলে যাব 148 দাগের এই প্রশ্নটিতে। একজন শিক্ষক মহাশয় ক্লাসে 33 লিখতে বলেছেন, কিন্তু কয়েকজন শিশু ভুল করে 303 লিখে ফেলেছে। এই ভুল সংশোধনের জন্য শিক্ষক হিসেবে আপনি কোন পন্থা অবলম্বন করবেন? আপনি প্রত্যেকের খাতা সংশোধন করবেন, যারা ঠিক লিখেছেন তাদের খাতা দেখে লিখে নিতে বলবেন, মৃদু সির অপশানে আছে মুক্ত উদাহরণের সাহায্যে ঠিক ভুল বিষয়টি শেখাবেন, আর বিষয়টা এড়িয়ে যাবেন ডির অপশানে। তো এখানে 141 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এই মূর্ত উদাহরণের সাহায্যে ঠিক ভুল বিষয়টি শেখাবেন, সিদ্ধার্থের সঠিক উত্তর। আমরা চলে যাবো 142 দাগের এই প্রশ্নে। গণিত শিখনে নীল নকশা বলতে বোঝায় প্রশ্নপত্র তৈরি করা, পাঠদান করা, পাঠ পরিকল্পনা করা, মূল্যায়ন করা। তো 142 দাগের সঠিক উত্তর কি হবে? তো এর 142 দাগের সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধার্থ, অর্থাৎ পাঠ পরিকল্পনা করা। আমরা চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন কি আছে দেখবো, তার জন্য প্রশ্নটা আমরা একটু উপরের দিকে তুলব। তো প্রশ্ন উপরের দিকে তোলার পরে আমরা দেখব 143 দাগের এই প্রশ্নটি। প্রাথমিক স্তরে পাটিগণিত শেখানোর জন্য নিম্নলিখিত কোন পদ্ধতিটি সবচেয়ে বেশি উপযুক্ত? ডেমনস্ট্রাকশন মেথড, প্লে মেথড, প্রজেক্ট মেথড, আর লেকচার মেথড। তো এখানে বলেছে প্রাথমিক স্তরে পাটিগণিত শেখানোর জন্য নিম্নলিখিত কোন পদ্ধতি সবচেয়ে বেশি উপযুক্ত? তো এখানে 143 দাগের সঠিক উত্তর হবে কিন্তু প্লে মেথড পদ্ধতি, অর্থাৎ বিদ্যাগ হবে এর সঠিক উত্তর। আমরা চলে যাবো 144 দাগের প্রশ্নে। গণিতে বিশ্লেষণ থেকে সংশ্লেষণের দিকে অগ্রসর হওয়া, এটি হলো একটি কৌশল, নীতি, ম্যাক্সিম, মডেল। তো এখানে 144 দাগের সঠিক উত্তর হবে কিন্তু ম্যাক্সিম, সি দাগের সঠিক উত্তর। আমরা চলে যাবো 145 দাগের এই প্রশ্নে। শিক্ষক ছাত্রদের ভগ্নাংশের ধারণা দিতে চান, তিনি কিভাবে শুরু করবেন? ভগ্নাংশের আকার লিখবেন, তাদের চারপাশের জিনিসগুলো থেকে ভগ্নাংশ খোঁজার চেষ্টা করবেন, বিভিন্ন ভগ্নাংশের লব ও হর নিয়ে কথা বলবেন, আর সংখ্যা রেখার সাহায্যে ভগ্নাংশ খোঁজার চেষ্টা করবেন। তো এখানে 145 দাগের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু বিদ্যাগ, তাদের চারপাশের জিনিসগুলো থেকে ভগ্নাংশ খোঁজার চেষ্টা করবেন, বিদ্যাগ হবে এর সঠিক উত্তর। আমরা চলে যাবো 146 দাগের এই প্রশ্নটিতে। তো তার আগে প্রশ্ন একটু উপরের দিকে তুলব। 146 দাগের প্রশ্ন আছে, দেখুন, তৃতীয় শ্রেণীর একজন ছাত্রকে গণিত শিক্ষক 4562 এবং 728 যোগ করতে বলেছেন। ছাত্রটি নিম্নরূপে যোগ করেছে। 4562 তাহলে তার যে দক্ষতার অভাব, এখানে প্লাস 728 মানে 4562, আর নিচে দিয়েছে দেখুন 728, তাহলে এখানে যোগ করার দক্ষতা, স্থানীয় মানের দক্ষতার অভাব, শ্রেণীগতভাবে যোগ করার দক্ষতার অভাব, যোগফলের ক্রমের ধর্মের ধারণার অভাব। তো এখানে 146 দাগের সঠিক উত্তর কি হবে? তো 146 দাগের সঠিক উত্তর হবে বলে এখানে আপনারা অবশ্যই বুঝতে পারছেন। দেখুন এখানে কিন্তু নিচে নিচে যেটা সেটা কিন্তু সে ঠিক লিখতে পারেনি, তাই স্থানীয় মানের দক্ষতার অভাব, এখানে বিদ্যাগ হবে এর সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাব পরের প্রশ্নে।
পরের প্রশ্ন আছে 147 দাগের এই প্রশ্নটি, চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের প্রতিসম ও প্রতিফলনের জ্যামিতিক ধারণা দিতে কোন শিখন উপাদানটি গুরুত্বপূর্ণ? বিটস স্ট্রিং, ডট পেপার, অ্যাবাকাস, দুই সাইডের কাউন্টার। তো এখানে 147 দাগের সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যার ডট পেপার। আমরা চলে যাবো 148 দাগের এই প্রশ্নটিতে। তো পায়ের মান 22/7 সমান সমান 3.1415 এই তথ্যটি কে দেন? ভাস্করাচার্য, আর্যভট্ট, শ্রীনিবাস রামানুজন আর ইউক্লিড। তো এখানে 148 দাগের সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যার আর্যভট্ট কিন্তু এই মানটা দেন, এই পায়ের মান আর্যভট্ট দেন এই মানটা। তো আমরা চলে যাব পরের প্রশ্নে। 149 দাগের প্রশ্ন দেখবো, তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলবো। এখন 149 দাগের এই প্রশ্নটা দেখবো, অ্যাবাকাসের ব্যবহার দ্বিতীয় শ্রেণীর শিশুদের কোন বিষয়ে সাহায্য করে না? স্থানীয় মানের তাৎপর্য বোঝাতে, নির্ভুলভাবে পড়তে, শব্দ দ্বারা প্রকাশ করা কোনো সংখ্যাকে সংখ্যামান লিখতে, সংখ্যার সঠিক গণনা করতে। তো এখানে 149 দাগের সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধার্থ, অর্থাৎ শব্দ দ্বারা প্রকাশ করা কোনো সংখ্যাকে সংখ্যামান লিখতে। সিদ্ধার্থ হবে সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছেন। চলে যাব 150 দাগের এই প্রশ্নটিতে। জিওবোর্ড একটি গুরুত্বপূর্ণ শিখন উপাদান যা শিখতে সাহায্য করে রশ্মি, সরলরেখা, কোণ ইত্যাদি জ্যামিতিক ধারণা। বি অপশন আছে জ্যামিতিক আকার ও তাদের বৈশিষ্ট্য সম্বন্ধে জানতে। সি অপশন আছে দ্বিমাত্রিক ত্রিমাত্রিক বস্তুর পার্থক্য বোঝাতে। ডি অপশন আছে প্রতিসম ধারণা অর্জন করতে। তো এখানে 150 দাগের সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যার, অর্থাৎ জ্যামিতিক আকার ও তাদের বৈশিষ্ট্য সম্বন্ধে জানতে। এটা কিন্তু এই জিওবোর্ড একটি গুরুত্বপূর্ণ শিখন উপাদান যা শিখতে সাহায্য করে। জিওবোর্ড কিন্তু এটার শিখতে সাহায্য করে জ্যামিতিক আকার ও তাদের বৈশিষ্ট্য সম্বন্ধে জানতে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন।